বলে রাখি দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মোজাম্মেল হক চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বরাবরই ঈদের ঠিক আগ মুহূর্ত থেকে আপনাদের আলাদা রকম একটা ব্যস্ততা প্রতিবেদন আকারে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি এবং শঙ্কা জায়গা নিয়ে নানা খবর সেখানে আসে। আজকেও তেমন একটা খবর আমাদের চোখে আছে, সেটা নিয়ে আলাপ করার চেষ্টা করব আশা করি আপনার সঙ্গে। আপনি আছেন আমাদের সঙ্গে। আবুল কালাম আজাদ মজুমদার, সম্পূর্ণ কনটেক্সটের বাইরে গিয়ে একটা বিষয় একটু জানার চেষ্টা করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব ছিলেন আপনি, সেই সময়টাতে আপনার সঙ্গে কথা বলার প্রচুর সুযোগ হয়েছে। এই আয়োজনে আপনি যুক্ত ছিলেন, একেবারে পাই টু পাই ব্যাখ্যা আপনি দিয়েছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং অন্তর্বর্তী সরকারের সময়টা তো অনেক বেশি ট্রান্সপারেন্ট ছিল অন্তত কথা বলার ক্ষেত্রে। আমরা প্রশ্ন করেছিলাম, উত্তর পেয়েছিলাম। এখন এসে আমরা কিচেন ক্যাবিনেট বলে একটা ক্যাবিনেটের কথা শুনতে পাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভাই বলেছেন ছিল, আমি সেখানে সদস্য ছিলাম না। আসিফ নজরুল বলেছেন থাকতে পারে, আমি সেখানে সদস্য ছিলাম না। সব উপদেষ্টাই বলছে সব জানে ডক্টর ইউনূস, আমরা কেউ কিছু জানি না। আসলে ঘটনাটা কি একটু বলবেন, মানে সহজ করে যদি বোঝানো যায়? না, যেখানে উপদেষ্টারাই বলতে পারছেন না, সেখানে আমি তো ক্ষুদ্র একজন কর্মচারী ছিলাম সরকারের, আমার পক্ষে বলা মুশকিল। তবে কিচেন ক্যাবিনেট শব্দটা তো আর বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় উৎপত্তি হয়নি। এটা একটা প্রশাসনিক ক্ষেত্রে এটা বহুল প্রচলিত একটা শব্দ, বহু পুরনো শব্দ। বিভিন্ন সরকারের সময়ে শুধুমাত্র বাংলাদেশ না, বিভিন্ন দেশেই সরকার প্রধান যিনি, উনি হয়তো কিছু গুরুত্বপূর্ণ উপদেষ্টা বা মন্ত্রী সবার কিছু সদস্য তাদের বিভিন্ন সময়ে তাদের পরামর্শ নিয়ে থাকেন। এটাতে অস্বাভাবিক কিছু না, বা এটাতে অবাক হওয়ারও কোনো কারণ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করার সময় যেটা দেখেছি, যে মন্ত্রিসভার যে বা উপদেষ্টা পরিষদের যে মিটিং, সেটা তো একটা নির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হতো, যেখানে সব উপদেষ্টা পরিষদের সদস্যরা থাকতেন, প্লাস সংশ্লিষ্ট সচিবরা থাকতেন। এর বাইরে মাঝে মধ্যে উপদেষ্টা পরিষদের কিছু সদস্য মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন, ওনারা বিভিন্ন বিষয়ে আলাপ করতেন। দেশটা তো ওই 1.5 বছর একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন বলেন, ক্রাইসিস বলেন, ইত্যাদি অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে। তো এই অনেক সিদ্ধান্ত সরকারকে নিতে হতো। এইসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার প্রধান অবশ্যই তার যে উপদেষ্টা পরিষদের সদস্য আছেন, ওনারা তো উপদেষ্টাই, তাই না? সো ওনাদের উপদেশ নেবেন, এটাই স্বাভাবিক। তো কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে, আমি যতটুকু জানি যে কিচেন ক্যাবিনেট বলতে কাগজে কলমে কোনো কিছু ছিল না। এইটা একেবারেই রাজনীতির পরিভাষা, প্রশাসনের পরিভাষা। কিন্তু বিভিন্ন সময়ে অনানুষ্ঠানিক বৈঠকে বিভিন্ন উপদেষ্টারা এসেছেন। আমি 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 যদি ভাই বুঝে থাকি, কিচেন ক্যাবিনেট একটা ব্রেনস্টর্মিং সেশন, সবাই একসাথে বসে কি করা যায় সেটা নিয়ে হয়তো পার্টিকুলার সাথে কথা বলছেন। কিন্তু এটা তো দোষের না, দোষের দিন না হয় তাহলে স্বীকার করতে সমস্যা কি? আমি যেটা জানি আমি সেটা তো আপনাকে বলছি, যে কিচেন ক্যাবিনেট বলতে যেটা বোঝায়, যে এটা একটা জিনিস হচ্ছে আনুষ্ঠানিক আর একটা অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিকভাবে কোনো কিছুর এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব ছিল আমাদের জানা নাই। তবে অনানুষ্ঠানিকভাবে উনি ওনার উপদেষ্টাদের সাথে বসতেন, কথা বলতেন, যখন যাকে প্রয়োজন মনে করতেন। একদম প্রতিদিনই যে একই উপদেষ্টা আসতেন বা একই উপদেষ্টার সাথে পরামর্শ করতেন তা নয়, এক এক সময় এক এক উপদেষ্টা আসতেন। যেই উপদেষ্টার ওনারা যেই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, সেই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে যদি থাকতো। আবার কয়েকজন উপদেষ্টা ছিলেন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ, কোনো নির্দিষ্ট দিন কি ফিক্স ছিল? দায়িত্বপ্রাপ্ত না, কোনো নির্দিষ্ট দিন ফিক্স ছিল না। কিন্তু আপনার সরকার প্রধানের তো শিডিউলটাই ফিক্স ছিল। ওনার শিডিউলের ফাঁকে যখন ওনার সুযোগ হয়েছে, আমি দেখেছি, তখনই উনি ওনার উপদেষ্টাদের সাথে বসেছেন। তবে এরকম কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে কোনোদিন কিচেন ক্যাবিনেট বলতে কোনো কিছু ছিল এটা আমরা দেখিনি, বা এগুলো নিয়ে যদি একটু থাকতো তাহলে তো আমরা অনেক সময় আপনাদেরকে ব্রিফ করতাম। আপনি এই আলোচনার শুরুতেই অনেক কিছু বলছেন যে আমাদের কাছ থেকে আপনারা অনেক প্রশ্ন করতে পারতেন। তো সেই প্রশ্ন তো আপনারা তখনও করতে পারতেন, কারণ আমাদেরকে তো আমরা সবসময় এক্সপেক্ট করতাম যে আমাদের কাছ থেকে আপনারা জানতে চাইবেন, এবং আমাদের কাছে যদি সেটার উত্তর থাকে আমরা আপনাদেরকে সেই উত্তর দিতাম। তো কিচেন ক্যাবিনেট এভাবে তো আমাদেরকেও কেউ কখনো জিজ্ঞেস করে নাই, কিংবা উপদেষ্টা পরিষদের কোনো জানেন, মানে আপনি বরাবরই খুবই ফ্র্যাঙ্কলি কথা বলেন, সেই জায়গা থেকে আসলে অনেকে অনেক প্রশ্ন করে। যেহেতু আপনি নিজে একজন সাংবাদিক, কাজেই আপনি জানেন কিভাবে প্রশ্ন রিসিভ করতে হয়। তো সেই জায়গায় এই ব্যাপারটা অনেকের কাছে বিস্ময়কর লেগেছে যে মার্কিন চুক্তি তো অনেক বড় একটা ইস্যু, সেটা কিচেন ক্যাবিনেটে ঠিকঠাক হয়ে যাবে না। মার্কিন চুক্তির সাথে সংশ্লিষ্ট চুক্তিটা তো
আপনার উপদেষ্টা পরিষদে আলোচিত হয়েছে। সো এটা কিচেন ক্যাবিনেটে ঠিক হয়েছে এটা বলার কোনো সুযোগ নেই। এটা তো উপদেষ্টা পরিষদের সব সদস্যদের কাছেই উপস্থাপন করা হয়েছে। আর চুক্তিটার নেগোসিয়েশন পর্যায়ে এটা স্বীকার করা হচ্ছে না, সব সদস্যের কাছে উপস্থাপন করা হয়নি, আমি কিছু জানতামই না। না, এগুলা কোনো কথা না। আপনার উপদেষ্টা পরিষদের যে আনুষ্ঠানিক সভা, সেখানে তো বাণিজ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এগুলো উপদেষ্টা পরিষদেই চুক্তির কিছু কিছু দিক আলোচনা করেছেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নেগোসিয়েশন এখন একটা সরকারের সবাই তো বিদেশের একটা সরকারের সাথে নেগোসিয়েশন করবে না। সংশ্লিষ্ট যারা আছেন, যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন, ওনারাই ইনভলভ হবেন, তারাই ইনভলভ হয়েছেন। একদম, মানে এটা আসলে যেহেতু আলাপটা উঠলো এবং এটা এমন সেন্সিটিভ ইস্যু যেখানে আসলে দায় চাপিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, এটা নিয়ে এখন অনেকে অনেক ধরনের কথা বলছেন, কিন্তু আমরা যতটুকু জানি যে এইটা শুধুমাত্র যে উপদেষ্টা পরিষদের সদস্য তা নয়, আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদেরকেও অবহিত করা হয়েছে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র নিজে অবহিত করেছেন। তা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য বিষয়ক দূত নিজে, উনি আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথে কথা বলেছেন, জামায়াতের আমিরের সাথে কথা বলেছেন। চুক্তির ধারাবাহিকতার একটা বিষয় আছে, কারণ ওই সময় তো সবাই জানতো যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দিচ্ছে, যে কোনো একটা নির্বাচিত সরকার আসবে, এবং সেই সরকারের সম্ভাব্য যারা থাকতে পারে তারা চুক্তির ধারাবাহিকতা রক্ষা করবে কিনা বা চুক্তির ব্যাপারে তাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। সো এই চুক্তি অজ্ঞাতসারে হয়েছে, গোপনে হয়েছে, এগুলো আসলে আমার কাছে মনে হয় যে এগুলো দায় এড়ানোর চেষ্টা। আর প্রথম কথা হলো, এটা দায় এড়ানো আসলে এভাবে বলা যায় না, দায়িত্ব এড়ানোর চেষ্টা। কারণ এটা তো কোনো দায় না, যে চুক্তিটা করা হয়েছে সেটা রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থের কথা ভেবেই, রাষ্ট্রের স্বার্থের কথা ভেবেই করা হয়েছে। আপনার দিক থেকে বক্তব্যটা একেবারে স্পষ্ট, এবং সামনের দিন যাক, আপনার সঙ্গে আলাপটা তো শুরু করলাম, দেখা যাক নতুন করে কিছু হলে, নতুন কিছু আপডেট থাকলে সেটা নিয়ে হয়তো কথা বলার সুযোগ হবে। আমরা মূল আলাপ একটু ফিরতে চাই। মোজাম্মেল হক চৌধুরী, জাতীয় কল্যাণ সমিতির মহাসচিব আছেন আমাদের সঙ্গে। যারা মোজাম্মেল হক চৌধুরী, আপনিও কিন্তু প্রশ্ন করতে পারেন। মোজাম্মেল হক চৌধুরী, একটা বিষয় একটু স্পষ্ট করবেন, মানে আমরা একেবারে শিডিউল বিপর্যয় যেন না হয় ধরে ধরে পরিকল্পনা করেছি, কিভাবে যাত্রীরা কোথা থেকে উঠবেন, পথে চাঁদাবাজি যেন না হয়, সেই পথগুলো পর্যন্ত আমরা ডিটেক্ট করে সেখানে ব্যবস্থাপনার কথাও আমরা শুনেছি। তারপরে যে শিরোনামটা আপনাদের কাছ থেকে আমরা পেলাম, ঈদে বাসে 167 কোটি টাকার বাড়তি ভাড়া দেওয়া হয়েছে। আগামীকাল দিনটাও বাকি আছে, মানে সকাল হলে আর একটা দিন আমরা পাবো ঈদের আগে। আমরা জানি না তখনও বাড়তি ভাড়া আদায় করার সংখ্যাটা আরও বাড়বে কিনা। কিভাবে হলো এটা? কোনো ইনভেস্টিগেশন হয়েছে আপনাদের দিক থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে 167 কোটি টাকা নয়, এটা আমরা আপনাকে একটু সংশোধন করি। এটা আপনি কোন গণমাধ্যমে আপনার বরাতে আপনি পেয়েছেন আমি জানি না। জি, আমাদের কাছে যেটা রিপোর্ট আছে সেটা হলো 5 কোটি 61,93,000 টাকা, তাই তো? 5,61,93,000 হ্যাঁ, টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম যেটা করেছে, যেহেতু 27টা রুট বাছাই করে বাড়তি ভাড়া দেওয়া হয়েছে, পরবর্তীতে একটা গড় করা হয়েছে, সেই গড় করাই এই ফিগারটা এসেছে, এবং বলা হচ্ছে কোনোভাবে আসলে এর চাইতে কমবে না, হয়তো বাড়তে পারে। জি, তাহলে এই 5,61,00,000 আসলে কিভাবে হয়েছে, কোন জায়গা থেকে? দেখুন, আসলে আমরা এটা একটা স্যাম্পল এই আপনাদের সামনে উপস্থাপন করেছি। জি, আপনি নিশ্চয় জানেন সারা বাংলাদেশে বাসের রুটের সংখ্যা প্রায় 5 থেকে 600। আচ্ছা, কিন্তু আমরা দেখেছি মাত্র 27টি রুট। 27টি রুটের মধ্যে একটি মাত্র রুটে হয়তো আমরা যেদিন গিয়েছি ওই দিন অতিরিক্ত ভাড়া আমরা পাইনি। কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, এটা ঢাকা সিলেট রুট, এইখানে কিন্তু আমরা পাইনি, বাড়তি ভাড়া পাইনি। জি, আর 26টা রুটে আমরা যেটা পেয়েছি এটা একেবারে ফিলে চমকানো ইয়ার মতো। আমরা সবচেয়ে আশ্চর্য হলাম, গত 2 মে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবারের ঈদে তাদের সকল জেলা ইউনিট এবং শাখা সংগঠনের কোনো বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। আমরা একটা অভিনন্দন বার্তাও দিয়েছিলাম, কারণ এই প্রথমবারের মতো তাদের পক্ষ থেকে একটা ঘোষণা আসলেন যে তারা ঈদে অতিরিক্ত ভাড়া নেবেন না। লঞ্চ মালিকরা ঘোষণা দিলেন এবারের ঈদে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে 10% কম নেবেন। কিন্তু
এখন আমরা যেটা দেখেছি, আচ্ছা আচ্ছা, আমরা যদি আপনারা আপনাকে কি বলি, মানে এখানে একটু বলবেন, মানে কোনো উপকমিটি তৈরি করেছিলেন গণপরিবহনে ভাড়া নৈরাজ্য উপকমিটি টাইপের কিছু? আমাদের গণপরিবহন বাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপকমিটি নামে একটা উপকমিটি আছে অলরেডি। আচ্ছা। এটা সবসময় কাজ করে। তার মধ্যে আমরা ঈদে এটাকে এটা আসলে কয়েকদিন মাঠে থাকবার চেষ্টা করি আর কি। আচ্ছা এমনি অন্যান্য সময়ে সব গণমাধ্যমে যে সমস্ত খবরগুলো আসে বা বিভিন্ন এলাকা ভিত্তিক যে সমস্ত খবরগুলো পাই, এগুলো আমরা সরকার এবং প্রশাসনের নজরে আনবার চেষ্টা করি। এই কাজটি আমরা নিয়মিত করি। কিন্তু এখন আমরা যেটা দেখেছি, আর যদি আপনাকে একটা ইয়া দিয়ে বলি, জি। যেমন বাপ্পি নামে একজন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এই যাত্রী আমাদের কাছে আমি আমি আপনাকে দেখালেন। একটা অনুরোধ করি মুজিবুল হক চৌধুরী, আমি যে বাপ্পি সাহেব যে যাত্রীর কথা বললেন তার রেফারেন্সটা শুনবো।